মাথায় গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে ওসমান হাদি। ঢাকা মেডিকেল থেকে নেওয়া হলো এভার কেয়ারে। হামলাকারীদের শনাক্তের চেষ্টায় পুলিশ। অবিলম্বে বিচার চান সহযোদ্ধা ও সমর্থকরা। ওসমান হাদি ভাই আক্রান্ত হওয়া মানে আমরা মনে করতেছি পুরো জুলাই আক্রান্ত হওয়া। আমরা চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হোক। শরীফ ওসমান হাদিকে মারা মানে ন্যায় এবং ইনসাফের রাজনীতিকে মারা। ফ্যাসিস্টদের যদি বিচারের আওতায় না হয় তাহলে এবার হবে আমাদের চূড়ান্ত লড়াই। এখন আমরা কনক্রিট কোনো সিদ্ধান্ত যেতে পারছি না, আমাদের কার্যক্রম অব্যাহত আছে। কার্যক্রম সম্পন্ন করার পর হয়তো বলতে পারবো কে বা কারা তারা গুলি করেছে। হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন দল ও সংগঠনের বিক্ষোভ। দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাদির ওপর হামলায় নির্বাচন বানচালের নীল নকশা দেখছে বিএনপি। উদ্বেগ প্রকাশ জামায়াতের। সরকারের বিরুদ্ধে জননিরাপত্তায় ব্যর্থতার অভিযোগ এনসিপির। সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শিশু সাজিদ। রাজশাহীর তানোরে জানা যায় মানুষের ঢল। গর্ত উন্মুক্ত রাখাই জড়িতদের বিচার দাবি। এবং আমদানিতেও কমেনি পেঁয়াজের ঝাঁজ। রাজধানীতে ভারতীয় 120 আর দেশি বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে। কেনা দরই বেশি, দাবি বিক্রেতার। মুঠ কাটার দরও 100-র বেশি। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাশী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে। উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে এভার কেয়ারে। খুব কাছ থেকে হাদির মাথায় পরপর 2টি গুলি করা হয়। ঘটনার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্বাচনের আগে পরিকল্পিতভাবেই ওসমান হাদির ওপর হামলা করা হয় বলে দাবি সহযোদ্ধা ও কর্মী সমর্থকদের। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ছুটির দিনে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য রিকশায় করে ফকিরাপুল থেকে পল্টন যাচ্ছিলেন ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ওসমান হাদি। সিসিটিভির ফুটেজে দেখা যায় রিকশার পেছনে একটি মোটরসাইকেল পিছু নেয় হাদির। রিকশাটি কালভার্ট রোডের ডিয়ার টাওয়ারের কাছে পৌঁছলে পিছু নেয় মোটরসাইকেল আরোহী খুব কাছ থেকে তার মাথায় গুলি করে। পরে মোটরসাইকেলে করে পালিয়ে যায় পল্টনের দিকে। গুলির শব্দে আতঙ্কিত হয়ে রাস্তায় আসেন স্থানীয় মানুষ। তাদের সহযোগিতায় তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ওসমান হাদিকে। বাইকে 2জন লোক ছিল হেলমেট পরা, তখনই বাইক থেকে রিকশাতে গুলি করে, রানিংয়ে গুলি করে বাইক চলে গেল। ঘটনার পরপরই উপস্থিত হন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল ঘিরে ফেলে সিআইডির ক্রাইম সিন ইউনিট। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এখন আমরা কনক্রিট কোনো সিদ্ধান্ত যেতে পারছি না, আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আরো কার্যক্রম সম্পন্ন করার পর হয়তো বলতে পারবো যে আসলে কে বা কারা তারা গুলি করেছে। হামলার খবর পেয়ে হাসপাতালের সামনে ভিড় করেন হাদির সহযোদ্ধা ও কর্মী সমর্থকরা। জানান কয়েকদিন ধরেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল। একে পরিকল্পিত হামলা উল্লেখ করে দ্রুত বিচার দাবি তাদের। গেছি হাদিবার জন্য ওয়েট করতেছি। এই মুহূর্তে কল আসে এক দেশের কুলাঙ্গার আমার হাদিবারে গুলি করছে। ওসমান হাদি ভাই আক্রান্ত হওয়া মানে আমরা মনে করতেছি পুরো জুলাই আক্রান্ত হওয়া, তরুণ সমাজ আক্রান্ত হওয়া। ইনসাফ এবং ন্যায়ের পক্ষের মানুষকে যদি এইভাবে তার মুখকে বুলন্দ করা হয়, এক শরীফ ওসমান হাদিকে যদি বুলন্দ করার চেষ্টা করে, আমরা 1000 শরীফ ওসমান হাদি হয়ে উঠব। হাদি আমাদের বিপ্লবের প্রতিচ্ছবি। সেই হাদিকে রোধ করতে পারলে হয়তো তারা ভেবেছে যে সবকিছু রোধ করতে পারবে। হাদি এখন ঘরে ঘরে জন্মাচ্ছে, কয়টা হাদিকে বন্ধ করবেন? মাথায় গুলিবিদ্ধ হাদিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিকেলের পরিচালক। ব্রেনের মধ্যেই তো বুলেটটা তো ব্রেনের মধ্যেই ঢুকছে। আশঙ্কাজনক। উনি লাইফ সাপোর্টে আছেন। হ্যাঁ। এদিকে রাত 8:45টার দিকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালে আনা হয়েছে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং
ঢাকা ৮ আসনের স্বতন্ত্র আসনের মনোনয়ন প্রত্যাশী এবং আমরা যেটা জানতে পেরেছিলাম যে তাকে কিন্তু ৮টা ৫ মিনিটের দিকে এই এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে এবং এভারকেয়ার হাসপাতালে আনার পরই কিন্তু আমরা যেটা জানতে পেরেছিলাম যে বেলা 7:30টার দিকে সন্ধ্যা 7:30টার দিকে কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং আমরা এখান থেকে যেটা জানতে পেরেছিলাম মূলত পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটের সেবার জন্যই তাকে আসলে এই এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিট বলতে আমরা যেটা বুঝি যে অস্ত্রোপচারের পর রোগীর সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করার জন্যই মূলত প্রদত্ত বিশেষ যত্ন ও ব্যবস্থাপনা, যার মধ্যে রয়েছে ব্যথা নিয়ন্ত্রণ এবং ক্ষতের যত্ন, জটিলতা পর্যবেক্ষণ সহ এই স্বাভাবিক কার্যকারিতা পুনরুদ্ধারের জন্য যে সেবাটি দেওয়া হয় সেটি কিন্তু এই পোস্ট অপারেটিভ কেয়ার সুবিধার মাধ্যমে দেওয়া হয়ে থাকে। মূলত আমরা যেটা জানতে পেরেছিলাম যে এই সেবাটার জন্যই কিন্তু তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং বেলা দুপুর নাগাদে কিন্তু তার নির্বাচনী প্রচারণার সময় আমরা যেটা জানতে পেরেছিলাম যে তাকে কিন্তু দুর্বৃত্তরা গুলি করে এবং সেই গুলি করার পরই কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু তাকে একটি অস্ত্রোপচারও করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেই অস্ত্রোপচারে কিন্তু ঢাকা মেডিকেলের পরিচালক তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে ওসমান হাদির যে গুলিবিদ্ধ অবস্থায় সেটি কিন্তু খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে এবং এই ক্রিটিক্যাল অবস্থা আসলে এই ক্রিটিক্যাল অবস্থার জন্য জায়গা থেকে কিন্তু তাকে আসলে এভারকেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য আবার প্রেরণ করা হয়েছে এবং এই ওসমান হাদির এই গুলিবিদ্ধ অবস্থায় হওয়ার কারণে কিন্তু বিভিন্ন ঢাকা শাহবাগে সহ ঢাকার সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভের ঘটনা আমরা দেখতে পেয়েছি এবং ওসমান হাদি এখন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং এই চিকিৎসাধীন অবস্থা থেকে কিন্তু আমরা এখন পরবর্তী যে আপডেট সেটি কিন্তু আমরা এভারকেয়ার হাসপাতাল থেকে পরবর্তীতে জানাতে পারবো। এই ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিশান। ওসমান হাদির ওপর হামলার ঘটনায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা। তাদের দাবি, টার্গেট কিলিংয়ের অংশ হিসেবে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। তারা বলেন এমন হামলার ঘটনা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে এই বিক্ষোভ। শুক্রবার সন্ধ্যায় জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আয়োজনে মিছিলটি বাইতুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন মোড় হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। মিছিলের আগে দলটির নেতারা দাবি করেন টার্গেট কিলিংয়ের অংশ হিসেবে এ হামলা। বলেন গ্রহণযোগ্য নির্বাচনের অন্তরায় হবে জুলাই যোদ্ধাদের ওপর এমন হামলার ঘটনা। ওসমান হাদির উপরে হামলা মানে জুলাই বিপ্লবের উপরে হামলা করা হয়েছে। তাকে হত্যা চেষ্টা, গণতান্ত্রিক অভিযাত্রাকে বড় ধরনের আঘাত ছাড়া অন্য কিছু নয়। হাদির ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করে অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠন। তাদের অভিযোগ, ভারতীয় আধিপত্যবাদ এবং পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচালের চক্রান্তে এ ধরনের হামলা করেছে। দাবি ওঠে হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার। দিল্লি এবং আওয়ামী পতিত শক্তি, ফ্যাসিবাদের পতিত শক্তি বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের পথে যে নির্বাচন, সে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি করছে। ধানমন্ডি এলাকায় প্রতিবাদ মিছিল করেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় তিনি হাদির ওপর হামলার বিচার দাবি করেন। একই দাবিতে রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বেশ কটি সংগঠন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন স্বপন আহমেদ, যাচ্ছি তার কাছে। স্বপন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে দুপুরে ওসমান হাদির ওপর গুলির ঘটনাটি ঘটে এবং তারপর থেকেই কিন্তু আপনি এই ঘটনাটি পর্যবেক্ষণ করছেন। আপনি একটু আমাদের জানাবেন যে কিভাবে কি হলো এবং যে হামলাকারীদের যে শনাক্তের কথা বলা হচ্ছে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ক্লু পাওয়া গেছে কিনা, আমাদের একটু বিস্তারিত জানাবেন স্বপন। রাইসা, আপনাকে ধন্যবাদ। আসলে আজকে ঠিক নামাজের পর, যেহেতু আজকে জুম্মার দিন ছিল, নামাজের পরপরই
হাদি তিনি গণসংযোগ করার উদ্দেশ্যে রাজধানীর পল্টন থেকে অর্থাৎ ফকিরাপুল থেকে পল্টন যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে তিনি যখন ডিয়ার টাওয়ারের কাছে পৌঁছায় তখনই কিন্তু তাকে গুলি করা হয়। এই গুলি করার পরপর স্থানীয় মানুষজন যখন জড়ো হয়, আমরা যখন ওইখানে উপস্থিত হলাম তার পরপরই আসলে মানুষের কাছ থেকে জানতে পেলাম যে কি হয়েছিল। স্থানীয় মানুষ তারা আমাদের বলছিলেন যে খুব কাছে থেকে তাকে গুলি করা হয়েছে। ডিয়ার টাওয়ারের সামনে যখন তিনি উপস্থিত হন, পেছন থেকে তাকে মোটরসাইকেল ফলো করছিল, এটি পরবর্তীতে আমরা জানতে পারলাম। এই যেটি দেখছেন যে পল্টনে যাওয়ার পথে রিকশায় তাকে হামলা করা হয়। ঠিক পল্টনের যে ডিয়ার টাওয়ার, সেই ডিয়ার টাওয়ারের সামনে যখন তিনি পৌঁছায় তাকে তখন হামলা করা হয় এবং স্থানীয় মানুষজন এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার পর আমরা যেটি জানতে পারলাম যে খুব কাছ থেকে আসলে তাকে গুলি করা হয়। কেননা তার পিছনে তিনি যখন রিকশা নিয়ে যাচ্ছিলেন তার পিছনে কিন্তু দুইজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে তাকে ফলো করছিলেন এবং ফলো করা অবস্থায় পেছনে যিনি বসা ছিলেন খুব কাছে গিয়ে কিন্তু তাকে গুলি করা হয় এবং তার পরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্য এসে তাকে আসলে সেখানে ঘিরে ফেলে এবং স্থানীয়রা ধরে তাকে হসপিটালে পাঠায়। যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলেন তারপরেই আসলে আমরা ক্লিয়ার হলাম যে পরপর খুব কাছ থেকে তাকে 2টি গুলি করা হয়। কারণ সিআইডির যখন ক্রাইম সিন ইউনিট কাজ করছিল তখন ঘটনাস্থলের পাশেই আমরা দেখতে পেলাম যে 2টি গুলির খোসা। এই খোসা থেকেই আসলে আমরা নিশ্চিত হতে পারলাম যে খুব কাছ থেকে তাকে পরপর 2টি গুলি করা হয় এবং তারপরেই ভেন্টিলেশনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয় এবং তারপরে সেখানে তার ট্রিটমেন্ট চলে এবং পরবর্তীতে কিছুক্ষণ আগেই অর্থাৎ 7:45টার দিকে তাকে কিন্তু নিয়ে যাওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাকে সিএমএইচ হাসপাতালে নেওয়া হবে, কিন্তু তার পরিবার বলছিলেন যে না, তাকে এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসাটা হোক। এবং এ বিষয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটা আমরা দেখে আসতে চাই। এই বিষয়ে আমরা একটি প্রতিবেদন দেখতে চাই এখন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। বিএনপির পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। গুলিবর্ষণের ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেলে ওসমান হাদিকে দেখতে যান দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাদির ওপর হামলার ঘটনায় ঘৃণা প্রকাশ করে বলেন, দেশে যেন নির্বাচন না হয় ও দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টে একটি দল উঠে পড়ে লেগেছে। দুর্বৃত্তদের খুঁজে বের করে বিচারের দাবি জানান তিনি। ইনকিলাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে। এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর। একই সাথে যারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে তাদেরকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না, বাধাগ্রস্ত করবে, প্রকাশ্যে হুমকি দিয়েছে। সবার আগে বাংলাদেশ, এই নীতিতে যারা বিশ্বাস করে আমাদের অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘটনার বিচারের দাবিতে শনিবার ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেন। দেশে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং একটা শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করার জন্য তারা নীল নকশা অনুযায়ী কাজ করছে। এদিন জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তফসিলের পরদিনই একজন স্বতন্ত্র প্রার্থীকে হত্যা চেষ্টা মূলত নির্বাচন বানচালের অশনি সংকেত। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। ওসমান হাদির উপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় তাৎক্ষণিক বিবৃতিতে বিএনপি দাবি করে, এই ঘটনা নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীদের সুদূর প্রসারী অশুভ পরিকল্পনা এবং নীলনকশার অংশ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলায় নিন্দা ও অপরাধীদের শাস্তির মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন
জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে সরব রাজনৈতিক দলগুলো। এই হামলা নির্বাচনী পরিবেশের জন্য অশনি সংকেত মন্তব্য করে হাদির সুচিকিৎসার দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা মেডিকেলে হাদিকে দেখতে গিয়ে 24 ঘন্টার মধ্যে ঘাতকদের গ্রেফতারের দাবি জানান এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু। এ ধরনের ঘটনার পরে কম্বিং অপারেশন করে আমরা আশা করি খুনি এবং খুনের পেছনে যারা আছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করা উচিত। ওসমান হাদির চিকিৎসার খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। এই হামলার পিছে, এই গুলির পিছে যারা দোষী তাদেরকে অবশ্যই আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। উদ্বেগ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজনীতিতে এ ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। এই ঘটনা যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এদিকে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ধন্যবাদ। প্রতিবেদনটি দেখলাম যে বিভিন্ন স্বপন, আমরা দেখলাম যে প্রতিক্রিয়ার বিষয়টি উঠে এসেছে। আপনি একটু আমাদের জানাবেন যে নির্বাচনের কিন্তু খুব বেশি দিন সময় নেই, তার আগে এরকম একটা ঘটনা ঘটে গেছে। জামায়াত, বিএনপি সহ আরও যে দলগুলো আছে তারা আসলে কি বলছে? রাইসা, আপনি নিশ্চয়ই জানেন যে ঘটনার পরপরই আসলে সাধারণ মানুষের মধ্যে যেরকম আতঙ্ক ছড়িয়েছে, তার পরপর কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে যেহেতু তিনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনের একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, তারপরেই কিন্তু রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা কিন্তু ব্যাপকভাবে প্রতিক্রিয়া জানান এবং বেশিরভাগ রাজনৈতিক দলই তারা তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন। বিশেষ করে এই হামলার নির্বাচনের বানচালের একটি নীল নকশা বলে বিএনপির পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে এবং বলা হয়েছে যে যারা এই স্বৈরাচারীর যারা ছিলেন তাদেরই একটি অংশ আসলে এই ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার পরেই আসলে তারা এই নির্বাচনী বানচালের নীল নকশা বলে তারা মন্তব্য করেছেন। পাশাপাশি জামায়াত ইসলামের পক্ষ থেকেও কিন্তু জামায়াতের যিনি আমির রয়েছেন তিনি সেখানে গিয়েছিলেন এবং তিনি বক্তব্যে যেটি বলেছেন যে স্বৈরাচার পতনের পরেও যারা দেশকে অস্থিতিশীল করার এ ধরনের চেষ্টা করছে তাদেরকে কিন্তু শক্ত হাতে তারা দমন করবেন এবং দমন কিভাবে করতে হয় সেটিও কিন্তু তাদের জানা আছে, এমনটি কিন্তু জামাতের পক্ষ থেকে বলা হয়েছে। পাশাপাশি এনসিপি কিন্তু তারা বলেছেন যে জননিরাপত্তায় ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার। এনসিপির বেশ কয়েকজন নেতা তারা ভিন্ন ভিন্নভাবে বক্তব্য দিয়েছেন, তবে বেশিরভাগ নেতাই বলেছেন যে 24-এর 5 আগস্টের পরে আসলে এ ধরনের ঘটনা, সামনে নির্বাচন, ইশতেহার ঘোষণা হয়ে গেছে গতকালকে, এই সময়ে এসে অর্থাৎ ইশতেহার ঘোষণার পরে এসে এ ধরনের ঘটনা আসলে কোনোভাবেই কাম্য নয়। যারাই আসলে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা হোক। পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু এটিতে বিবৃতি দিয়েছেন এবং বলেছেন এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছেন তাদের অতি দ্রুত আইনের আওতায় আনা হোক, শাস্তির আওতায় আনা। স্বপন, আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজধানীর বাড্ডার গুদারঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শুক্রবার রাত 8:45টার দিকে আগুন লাগার খবর পাওয়ার কথা জানায় ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের সময় বাসটিতে কোনো যাত্রী ছিল কিনা তা এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলো শিশু সাজিদ। রাজশাহীর তানোরে জানাজায় ঢল নামে মানুষের। বাড়ির পাশে জানাজা শেষে সরকারি কবরস্থানে দাফন করা হয় তাকে। গভীর নলকূপের গর্ত উন্মুক্ত রাখায় জড়িতদের বিচার দাবি করেন স্বজন ও এলাকাবাসী।
হাসি খুশি আর খুনসুটিতে সারাক্ষণ ব্যস্ত রাখত বুকের মানিক। তাকে হারিয়ে দিশেহারা বাবা মা। 2 বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত স্বজন ও এলাকাবাসী। রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে জীবন প্রদীপ নিভে যাওয়া শিশু সাজিদ চিরনিদ্রায় শায়িত হল। শুক্রবার সকালে বাড়ির পাশে জানাজা শেষে কোয়েলহাট সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়। শিশুটির নিথর দেহ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন হাজারো মানুষ। এভাবে পরিত্যক্ত অবস্থায় সে নলকূপের জায়গাটি তিনি ফেলে রেখেছিলেন। এটা আমি একজন সাধারণ মানুষ হয়ে বলছি, এটা একটা ভুল কাজ তিনি করে ফেলেছেন। বরেন্দ্র অঞ্চলে একটা ডিপ বসাতে গিয়ে কয়েক জায়গাতে বোরিং করতে হয়, তো সকলেই যেন সতর্ক হয়। যেখানে গর্ত সেখানে মোজা দিবে, তাহলে এই অকাজটা আমাদের ঘটতো না। 3টা ছিলেন, একটাতেই পড়েছেন, আরো 2টো আছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আইনের আওতায় নিয়ে আসা উচিত। সবাই নিজের দায়িত্বের বিষয়ে সতর্ক থাকে, যাতে আর কারো কোনো ক্ষয়ক্ষতি না হয়। পিএমডিএ কে আমি নির্দেশনা দিয়েছি যে এরকম আরো কোনো অবৈধ কোনো গর্ত বা এরকম আরো কিছু আছে কিনা সেগুলো আইডেন্টিফাই করতে, এবং করা হলে সেগুলো কারা করেছে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নিব, এবং সেইগুলো যেন বন্ধ করে পরবর্তীতে যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে সেটার জন্য আমরা কাজ করব। বুধবার দুপুরে মায়ের সঙ্গে বাড়ির পাশে বিলে যাওয়ার সময় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। পরে শুরু হয় উদ্ধার অভিযান। খনন করা হয় বড় গর্ত। উদ্ধার কাজে ব্যবহৃত হয় বিশেষ সরঞ্জাম ও খনন যন্ত্র। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার রাত 9টার দিকে মাটির প্রায় 50 ফুট গভীর থেকে শিশুটিকে অচেতন অবস্থায় বের করে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। এরপর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে 5 ঘন্টার মতো বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধির দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করেন তারা। পরবর্তীতে কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হলে রাত 8:15টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। স্বয়ংসম্পূর্ণ চাকরিবিধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন ডিএমটিসিএল এর কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হওয়ায় শুক্রবার সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন আন্দোলনকারীরা। এতে বেলা 3টা থেকে 5 ঘন্টার বেশি বন্ধ থাকে মেট্রো রেল চলাচল। মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রীরা। এরা ঘোষণার বাদে আর কি আন্দোলন করেছে এবং মেট্রো বন্ধ রাখছে, তাতে আমরা ভোগান্তিতে পড়ছি। আমি যদি আগে জানতাম যে মেট্রো বন্ধ, তাহলে হয়তো আমি এদিকে আসতাম না, ওই দিক দিয়ে চলে যেতাম যে কোনোভাবে। আইসা দেখি যে এটা বন্ধ। এখন কি কারণে বন্ধ সেটা তো আমরা জানি না, সেই জন্য আইসা এখন সমস্যায় পড়ে গেলাম। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীরা। রাত 8:15টায় ট্রেন চলাচল শুরু হয়। কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়া যাত্রীদের প্রতি দুঃখ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আমদানিও কমাতে পারেনি রাজধানীতে পেঁয়াজের দাম, বরং 2 দিনের ব্যবধানে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে মুড়ি কাটা সহ দেশি পেঁয়াজ। আর 1 কেজি ভারতীয় পেঁয়াজ কিনতেও গুনতে হচ্ছে 110 থেকে 120 টাকা। আমদানির আভাস পেয়ে গেল সোমবার কেজিতে 40 থেকে 50 টাকা কমে 100 থেকে 110 টাকা কেজি দরে নামে বাড়তে থাকা দেশি পেঁয়াজের দাম। তবে বুধবার থেকে আবারও বাড়তে শুরু করে বলে দাবি কারওয়ান বাজারের খুচরা পাইকারদের। শুক্রবার সকালে যা উঠে যায় 140 টাকা কেজি দরে। 1 কেজি ভারতীয় পেঁয়াজও বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। 3 দিনের ব্যবধানে মুড়ি কাটা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 30 টাকা পর্যন্ত, যা নাভিশ্বাস তুলেছে ক্রেতাদের। 700 টাকা পাল্লা 140 টাকা কেজি, এভাবে তো দাম বাড়লে তো আমরা গরিব মানুষ খেতে পারবো না। ইন্ডিয়ার পেঁয়াজ আসার কথা শুনি না, 2 দিন পেঁয়াজের দাম হঠাৎ করে কমছিল। পেঁয়াজ যখন বাজারে ঢুকে গেছে, এখন আবার ওই পেঁয়াজ, দেশি পেঁয়াজ আগের দামে রয়েছে, ইন্ডিয়ান পেঁয়াজের দামও এই একই রকম। পেঁয়াজের বাজারে ভোক্তার ভোগ ব্যয়ের এই চাপে পড়ার কারণ কোনোভাবেই চাহিদা মতো পণ্যটির সরবরাহ মিলছে না বলে দাবি বিক্রেতাদের। যে পরিমাণ বাংলাদেশে পেঁয়াজের প্রয়োজন ওর থেকে ছড়ে আসতেছে, এই কারণে পেঁয়াজের দামটা বাড়তে। ধরেন আমার পেঁয়াজ লাগবে ডেলি 50 বস্তা, আমি পাইতেছি 10 বস্তা।
তবে স্বস্তি মিলছে সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা কমে 30 থেকে 50 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। কেজিতে 10 টাকা বৃদ্ধির পরও প্রতি কেজি কাঁচামরিচ মিলছে 40 টাকার মধ্যে। শীতের সবজি তো এখন ভরপুর সবজি আসতেছে, সরবরাহ বেশিদের কারণে দাম কমতি আর কি। কাঁচামালের যে সবজির বাজার, এটা আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য এখন বর্তমানে সহনীয় পর্যায়ে আছে। মুদিখানায় সরবরাহে কোনো সংকট নেই ভোজ্য তেলের। 1 লিটার বোতলজাত সয়াবিন 195 ও 5 লিটার বিক্রি হচ্ছে 930 থেকে 940 টাকায়। 10 টাকা বেড়ে ছোট দানার মসুর ডাল বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে। ছোট মসুরি ডাল এটা 10 টাকা বাড়ছে, ছিল 160 এখন 170। তেলের সরবরাহ ঘাটতি রাখে না, কিন্তু দাম বাড়ায় দিচ্ছে কোম্পানিগুলা। এদিকে দাম কমে গেল 2 সপ্তাহ ধরে 150 টাকায় ব্রয়লার ও সোনালী স্থিতিশীল রয়েছে 250 থেকে 260 টাকায়। আমিষের বাজারে কিছুটা বেড়েছে মাছের দাম। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলো শিশু সাজিদ। রাজশাহীর তানোরে জানাজায় ঢল নামে মানুষের। বাড়ির পাশে জানাজা শেষে সরকারি কবরস্থানে দাফন করা হয় তাকে। গভীর নলকূপের গর্ত উন্মুক্ত রাখায় জড়িতদের বিচার দাবি করেন স্বজন ও এলাকাবাসী। হাসি খুশি আর খুনসুটিতে সারাক্ষণ ব্যস্ত রাখত বুকের মানিক। তাকে হারিয়ে দিশেহারা বাবা মা। 2 বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত স্বজন ও এলাকাবাসী। রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে জীবন প্রদীপ নিভে যাওয়া শিশু সাজিদ চিরনিদ্রায় শায়িত হল। শুক্রবার সকালে বাড়ির পাশে জানাজা শেষে কোয়েলহাট সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়। শিশুটির নিথর দেহ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন হাজারো মানুষ। এভাবে পরিত্যক্ত অবস্থায় সেই নলকূপের জায়গাটি তিনি ফেলে রেখেছিলেন। এটা আমি একজন সাধারণ মানুষ হয়ে বলছি, এটা একটা ভুল কাজ তিনি করে ফেলেছেন। বরেন্দ্র অঞ্চলে একটা ডিপ বসাতে গিয়ে কয়েক জায়গাতে বোরিং করতে হয়, তো সকলেই যেন সতর্ক হয়। যেখানে গর্ত সেখানে মোজা দিবে, তাহলে এই কাজটা আমাদের ঘটতো না। 3টা ছিলেন, একটাতেই পড়েছেন, আরো 2টো আছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আইনের আওতায় নিয়ে আসা উচিত। সবাই নিজের দায়িত্বের বিষয়ে সতর্ক থাকে, যাতে আর কারো কোনো ক্ষয়ক্ষতি না হয়। পিএমডিএ কে আমি নির্দেশনা দিয়েছি যে এরকম আরো কোনো অবৈধ কোনো গর্ত বা এরকম আরো কিছু আছে কিনা সেগুলো আইডেন্টিফাই করতে, এবং করা হলে সেগুলো কারা করেছে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নিব, এবং সেইগুলো যেন বন্ধ করে পরবর্তীতে যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে সেটার জন্য আমরা কাজ করব। বুধবার দুপুরে মায়ের সঙ্গে বাড়ির পাশে বিলে যাওয়ার সময় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। পরে শুরু হয় উদ্ধার অভিযান। খনন করা হয় বড় গর্ত। উদ্ধার কাজে ব্যবহৃত হয় বিশেষ সরঞ্জাম ও খনন যন্ত্র। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার রাত 9টার দিকে মাটির প্রায় 50 ফুট গভীর থেকে শিশুটিকে অচেতন অবস্থায় বের করে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। এরপর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে 5 ঘন্টার মতো বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধির দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করেন তারা। পরবর্তীতে কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হলে রাত 8:15টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। স্বয়ংসম্পূর্ণ চাকরিবিধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন ডিএমটিসিএল এর কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হওয়ায় শুক্রবার সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন আন্দোলনকারীরা। এতে বেলা 3টা থেকে 5 ঘন্টার বেশি বন্ধ থাকে মেট্রো রেল চলাচল। মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রীরা। এরা ঘোষণার বাদে আর কি আন্দোলন করেছে এবং মেট্রো বন্ধ রাখছে, তাতে আমরা ভোগান্তিতে পড়ছি। আমি যদি আগে জানতাম যে মেট্রো বন্ধ, তাহলে হয়তো আমি এদিকে আসতাম না, ওই দিক দিয়ে চলে যেতাম যে কোনোভাবে। আইসা দেখি যে এটা বন্ধ। এখন কি কারণে বন্ধ সেটা তো আমরা জানি না, এই জন্য আইসা এখন সমস্যায় পড়ে গেলাম। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীরা। রাত 8:15টায় ট্রেন চলাচল শুরু হয়। কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়া যাত্রীদের প্রতি দুঃখ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আমদানিও কমাতে পারেনি রাজধানীতে পেঁয়াজের দাম, বরং 2 দিনের ব্যবধানে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে মুড়ি কাটা সহ দেশি পেঁয়াজ। আর 1 কেজি ভারতীয় পেঁয়াজ কিনতেও গুনতে হচ্ছে 110 থেকে 120 টাকা।
আমদানির আভাস পেয়ে গেল সোমবার কেজিতে 40 থেকে 50 টাকা কমে 100 থেকে 110 টাকা কেজি দরে নামে বাড়তে থাকা দেশি পেঁয়াজের দাম। তবে বুধবার থেকে আবারও বাড়তে শুরু করে বলে দাবি কারওয়ান বাজারের খুচরা পাইকারদের। শুক্রবার সকালে যা উঠে যায় 140 টাকা কেজি দরে। 1 কেজি ভারতীয় পেঁয়াজও বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। 3 দিনের ব্যবধানে মুড়ি কাটা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 30 টাকা পর্যন্ত, যা নাভিশ্বাস তুলেছে ক্রেতাদের। 500 পাল্লা 140 টাকা কেজি, এভাবে তো দাম বলে তো আমরা গরিব মানুষ খেতে পারবো না। ইন্ডিয়ার পেঁয়াজ আসার কথা শুনি না, 2 দিন পেঁয়াজের দাম হঠাৎ করে কমছিল, পেঁয়াজ যখন বাজারে ঢুকে গেছে এখন আবার ওই পেঁয়াজ, দেশি পেঁয়াজ আগের দামে রয়েছে, ইন্ডিয়ান পেঁয়াজের দামও এই একই রকম। পেঁয়াজের বাজারে ভোক্তার ভোগ ব্যয়ের এই চাপে পড়ার কারণ কোনোভাবেই চাহিদা মতো পণ্যটির সরবরাহ মিলছে না বলে দাবি বিক্রেতাদের। যে পরিমাণ বাংলাদেশে পেঁয়াজের প্রয়োজন ওর থেকে শর্টে আসতেছে, এই কারণে পেঁয়াজের দামটা বাড়তে। ধরেন আমার পেঁয়াজ লাগবে ডেলি 50 বস্তা, আমি পাইতেছি 10 বস্তা। তবে স্বস্তি মিলছে সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা কমে 30 থেকে 50 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। কেজিতে 10 টাকা বৃদ্ধির পরও প্রতি কেজি কাঁচামরিচ মিলছে 40 টাকার মধ্যে। শীতের সবজি তো এখন ভরপুর সবজি আসতেছে, সরবরাহ বেশির কারণে দাম কমতি আর কি। কাঁচামালের যে সবজির বাজার, এটা আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য এখন বর্তমানে সহনীয় পর্যায়ে আছে। মুদিখানায় সরবরাহে কোনো সংকট নেই ভোজ্য তেলের। 1 লিটার বোতলজাত সয়াবিন 195 ও 5 লিটার বিক্রি হচ্ছে 930 থেকে 940 টাকায়। 10 টাকা বেড়ে ছোট দানার মসুর ডাল বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে। ছোট মসুর ডাল এটা 10 টাকা বাড়ছে, ছিল 160 এখন 170। তেলের সরবরাহ ঘাটতি রাখে না, কিন্তু দাম বাড়ায় দিচ্ছে কোম্পানিগুলা। এদিকে দাম কমে গেল 2 সপ্তাহ ধরে 150 টাকায় ব্রয়লার ও সোনালী স্থিতিশীল রয়েছে 250 থেকে 260 টাকায়। আমিষের বাজারে কিছুটা বেড়েছে মাছের দাম। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। যে গণতন্ত্রের উত্তরণের যে ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি। এবং আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে একটা বৈঠক লন্ডনে যেটা আপনার সংগঠিত হয়েছিল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধান উপদেষ্টা লন্ডনে যে সভাটি হয়েছিল, সেই সভায় সিদ্ধান্ত হয়েছিল যে ফেব্রুয়ারির মাসের মধ্যবর্তী সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে আমাদের নির্বাচন সম্পর্কে যতটুকু আপনার একটা শঙ্কা ছিল সেটা চলে গিয়েছিল। এবং গতকাল নির্বাচনের তাফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের যে রেল চলতে শুরু করেছে, যে সারা দেশের মানুষের মধ্যে যে একটা আশা প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেটা বাস্তবায়িত হতে চলেছে। আমরা আবারও আপনাদের জানাতে চাই যে এই বিষয়টা আপনারা যথাযথ আপনার মূল্য দিয়ে আপনারা জাতির সামনে তুলে ধরবেন এবং চেয়ারম্যান আগমন অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে হচ্ছে সেই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আরেকটি বিষয় আছে যেটা আমাদের আলোচনা হয়েছে স্ট্যান্ডিং কমিটিতে। আপনারা আজকে দুপুরে যে একটা গুলির বিদ্ধ হয়েছেন হাদি সাহেব, না ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে মঞ্চ, ইনকিলাব পার্টির মঞ্চের সম্ভাব্য প্রার্থী, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এটা আমরা সাথে সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কন্ডেম করেছেন, পার্টির তরফ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আমিও বলেছি। আমরা এটাকে সাথে সাথে নিন্দা জানিয়েছি এবং অতি দ্রুত যারা এই
চেষ্টা করেছে অথবা গুলি করেছে তাদেরকে বের করে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বলেছি। আমরা একথাও বলেছি যে ঘটনা থেকে প্রমাণিত হয় যে সমস্ত অপশক্তি এই দেশে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচন থেকে যাতে না হয় তার সেই চেষ্টা করার জন্য যারা কাজ করছে তাদেরই একটা চক্রান্ত বলে আমরা এটাকে মনে করি। সেভাবে আমরা স্টেটমেন্টও দিয়েছি। এবং সব আরো দুর্ভাগ্য যে এটা না বলে আমি পারছি না যে আমাদের সিনিয়র একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব, তিনি দীর্ঘকালের একজন আমাদের এই বিএনপির আমাদের নেতা, তিনি ওই আসনে তিনি একজন প্রার্থী আমাদের। তিনি স্বাভাবিকভাবেই একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি সহানুভূতি দেখানোর জন্য সাথে সাথে সেখানে ছুটে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই দলের কিছু ব্যক্তি, কিছু সমর্থক, আরও কিছু আপনার চক্রান্তকারী তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে, যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে। এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না, বিএনপি তার জবাব সাথে সাথে দেবে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা কোন রকমের কোনো গোলযোগ চাই না, কোনো সন্ত্রাস চাই না, কিন্তু বিএনপির উপরে কোনো আঘাত আসলে বিএনপি কখনোই কিন্তু সেটাকে আপনার সহজভাবে নেবে না এবং তার কিভাবে জবাব দিতে হয় বিএনপি সেটা জানে। আমি তাই বলবো, এই সমস্ত মব সৃষ্টি না করে, উত্তেজনা সৃষ্টি না করে, নির্বাচনের পরিবেশকে বিনষ্ট না করে সবাই যেন তাদের যেটাকে আমরা বলি যে ফিরে আসে, তাদের সম্বিত ফিরে আসে এবং নির্বাচনটা কিভাবে সুষ্ঠু হবে সেই কাজটা করার চেষ্টা করে। না হলে যেটা হবে সেটা হচ্ছে গণতন্ত্রের উত্তরের পথ ব্যাহত হবে, গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে। আমি এই জন্য অনুরোধ করব সকল মহলকে যে তারা যেন এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং কোনো রকম উত্তেজনা সৃষ্টি না করে আপনার তারা কাজ করে। ধন্যবাদ। এটা ভাই আমরা ডিটেলস পরে জানাবো, এখন তো আমরা ডিটেলস কিছু জানি না। আমরা ডেট জানালাম এবং এটা আপনারা নিশ্চিত করলাম ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকে। উনি অবশ্যই 25 তারিখে এসে পৌঁছবেন। দিনটাও খুব ভালো, বড়দিনের ছুটি আছে, চমৎকার একটা দিন ইনশাআল্লাহ, সেদিন তিনি এসে সেটা আপনি জানতে পারবেন। কি বিএনপি কিছু করবে না, মানুষই আসবে। গুলশানের সংবাদ সম্মেলনে কথা বলছিলেন বিএনপি মহাসচিব। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাতের সময় খেলার খবর। 3 দিনের ভারত সফরে আসছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বাংলাদেশ সময় রাত 2টায় কলকাতার মাটি স্পর্শ করবেন বিশ্বকাপ জয়ী তারকা। কলকাতায় মাত্র কয়েক ঘন্টার ব্যস্ত কর্মসূচি তার। সেই কর্মসূচি ঘিরেই সেজে উঠেছে সিটি অব জয়। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।